আপনারা এসে কাসেম বিন আবু বকরের নাম শুনেছেন। কাসেম বিন আবু বকরের নাম সবাই যে শুনে থাকবেন এমনটি নয়, আবার কাসেম বিন আবু বকরকে পছন্দ করেন এমন সংখ্যা অনেক বেশি। এই লোকটি কোনোদিনই আমাদের মূলধারায় গণমাধ্যমের আলোচনার শিরোনাম হননি, কিন্তু তার বই কিন্তু বিক্রি হয়েছে, বইমেলাতে তার বইয়ের কিন্তু পোস্টার আমরা দেখেছি। সুতরাং কাসেম বিন আবু বকরকে দেখার ইচ্ছা আমার ছিল। এএফপি এই সংবাদটি ছেপেছে, সংবাদ শিরোনামের নাম দিয়েছে তারা যে একজন ইসলামিক সাহিত্য লেখক কিভাবে গ্রামের লক্ষ লক্ষ মানুষের ভিতরে তাদের ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা মেলবন্ধনে কাজ করেছে। এবং এই সংবাদটি প্রকাশের সাথে সাথে আসলে বিশ্বের অনেকগুলো গণমাধ্যম এটি লুফে নিয়েছে, যেমন ডেইলি মেইল থেকে শুরু করে, আমি আগেই বলেছি যুক্তরাষ্ট্রের barbary.com, এখানকার কনজারভেটিভ মূলধারার একেবারে প্রধান মুখপাত্র, আরব নিউজ থেকে শুরু করে নাইজেরিয়ার সংবাদপত্র, এমনকি পাকিস্তানের ডন আর বাংলাদেশের পত্রপত্রিকা তো আছেই। এখন আলোচনা হচ্ছে কে কাসেম বিন আবু বকর। অনেকেই নতুন করে চেনার চেষ্টা করছেন। কাসেম বিন আবু বকরের গল্পটা খুব দারুণ। এই এপিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি বলছেন তিনি আসলে একজন বইয়ের দোকানদার, বইয়ের বিক্রি করতেন। এখন বই বিক্রি করতে করতে তিনি নিঃসন্দেহে, বই যেহেতু থাকে, অনেকগুলা সংবাদ, অনেকগুলো উপন্যাস, সাহিত্য তার পড়ার সুযোগ হয়েছে। তিনি ভাবলেন যে না, ইসলামী ভাবধারায় কোনো সাহিত্য নেই। এই যেসব উপন্যাস আছে প্রেমের উপন্যাস, সেগুলো তথাকথিত শহুরে জীবনের উপন্যাস। সেখানে হুমায়ুন আহমেদ, আনিসুল হক এবং অন্যান্য যারা আছে তাদের যে উপন্যাসের ধারা, এর বাইরেও গ্রামীণ একটা জনগোষ্ঠী আছে। সেই জনগোষ্ঠীর মনের কথা বলার জন্য এবং তাদের ভাবধারায় প্রেম প্রকাশের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তো তিনি অবতীর্ণ হলেন তার এই যে উপন্যাস লেখনীতে। তার প্রথম উপন্যাস তিনি লেখেন 1978 সালে, নাম হচ্ছে ফুটন্ত গোলাপ। এই ফুটন্ত গোলাপ নিয়ে তিনি অনেক জায়গায় গিয়েছেন এটি পাবলিশ করার জন্য, প্রকাশ করার জন্য, কিন্তু কোনো প্রকাশক তার এই বইটি প্রকাশ করতে রাজি হয়নি এবং তাকে বলেও দিয়েছে যে আজকালকার দিনে এই যে বোরকা পরা নারীদের প্রেমের কাহিনী কেউ পড়ে না। এরপর তিনি আরো কয়েকটি জায়গা ঘুরে শেষমেশ একটি প্রকাশককে তিনি এই উপন্যাসের কপিরাইট অর্থাৎ সত্ত্ব বিক্রি করলেন মাত্র 1200 টাকায়, 1200 কিংবা 1000 টাকা। যাই হোক, সেই উপন্যাস প্রকাশের পর সেটি সুপার ডুপার হিট অর্থাৎ বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হয়। এরপর থেকে তিনি একাধিক উপন্যাস লিখেছেন এবং প্রত্যেকটি উপন্যাসের নাম দেখে বোঝা যায়, যেমন বোরকা পরা সেই মেয়েটি একটি উপন্যাস। তো তার উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে আসলে ছেলে মেয়েদের প্রেম, কিন্তু ইসলামী ভাবধারায়, ইসলামী বিধিসম্মত ভাবে, ইসলামী পোশাক পরিহিত ভাবে, যেখানে সিনেমা দেখতে যাওয়ার কাহিনী নেই, যেখানে স্কুল পালিয়ে কিংবা যেখানে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে শাদীর কথা নাই, সেখানে একটা নানানভাবে সমাজকে পরিবর্তনের ইসলামী ভাবধারায় নেওয়ার চেষ্টা করেছেন কাসেম বিন আবু বকর তার দীর্ঘ লেখনীতে। এই লোকটি কোনোদিনই আমাদের মূলধারায় গণমাধ্যমের আলোচনার শিরোনাম হননি, কিন্তু তার বই কিন্তু বিক্রি হয়েছে, বইমেলাতে তার বইয়ের কিন্তু পোস্টার আমরা দেখেছি। এখন এপি সম্প্রতি রিপোর্ট করার পরে এটি নিয়ে আলোচনা হচ্ছে। কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়েছে, কে কাসেম বিন আবু বকর। কেউ বলছেন তার এই চটি পড়ার বয়স নেই, তার এই চটি এখন আলোচনারও সুযোগ নেই। আবার কেউ কেউ বলছেন যে না, বাংলাদেশ আসলে হেফাজতের রাষ্ট্রের দিকে তার মোড় নিচ্ছে, তারই প্রমাণ হচ্ছে যে এই ধরনের আলোচনা সামনে চলে আসে। অর্থাৎ এখনো মূলধারার গণমাধ্যমে কিংবা মূলধারার আলোচনায় কাসেম বিন আবু বকরকে সামনে নিয়ে আনার ব্যাপারে দারুণ অনীহা। এই মূলধারার গণমাধ্যমে কাসেম বিন আবু বকরকে নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে, হঠাৎ করে একটি নাম এবং এর সাথে তার চেহারাটাও প্রকাশ হয়ে গেছে। একটি চেহারা দেখা যাচ্ছে যে না, বোরকা পরা এক নারী তার দোকানে তাকে অটোগ্রাফ দিচ্ছে। তিনি হাসতে হাসতে এটাও বলছেন যে এখনো রক্ত দিয়ে মেয়েরা তার কাছে চিঠি লিখে, এবং অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা নাকি পরবর্তী জীবনে সৎ হয়ে গিয়েছেন তার বই পড়ে, তার বইয়ে উদ্ভাবিত হয়ে, প্রভাবিত হয়ে তারা লিখেছেন কিভাবে তারা অসৎ জীবন থেকে, ঘুষ খাওয়ার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। নিঃসন্দেহে তিনি দাবি করতেই পারেন যে তিনি সমাজ সংস্কারের ভূমিকা রেখেছেন, তবে তার যে সমাজ সংস্কারক সেটি বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে একটি ইসলামী ভাবধারায় নিয়ে যাওয়ার জন্য, নাকি ইতিমধ্যে যে ইসলামী ভাবধারা আছে সেই ভাবধারার যে বাজার, সেই বাজারে তিনি প্রবেশ করেছেন। অর্থাৎ ওই ধরনের মানুষ কি ধরনের বই পছন্দ করে সেটা তিনি ভেবে ওই জগতে প্রবেশ করেছেন এবং সফল হয়েছেন। আমাদের মূলধারার কিংবা মূল আলোচনায় কাসেম বিন আবু বকর কখনো জায়গা পায় না, এটা ঠিক।
এই এপির কল্যাণে কাশেম বিন আবু বকরের নামটি আলোচিত হচ্ছে। আমি আমার দর্শকদের ভাবলাম এই বিষয়টা অবহিত করি। আরো একটি বিষয় অবহিত করা দরকার, সেটি হলো যে এই লেখাটিতে বলা হয়েছে বাংলাদেশ আস্তে আস্তে মডারেট মুসলিম কান্ট্রির যে সুনাম ছিল, অর্থাৎ মধ্যপন্থী মুসলিম ভাবাপন্ন দেশ, সেখান থেকে তার চ্যুতি ঘটেছে। এটি আস্তে আস্তে কট্টরপন্থা অর্থাৎ হেফাজত সমর্থক একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এখন তার মতো এই ধরনের লেখকের আরো আবির্ভাব হবে, সেটাই আশার কথা কিংবা আশঙ্কার কথা। তো যাই হোক, এই আলোচনার আমি কোনো ইতি টানতে চাই না, নিঃসন্দেহে অনেক স্পর্শকাতর একটি বিষয়। তবে এই স্পর্শকাতর বিষয়ের সাথে বাস্তবতার আরো একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হলো যে এই ধরনের বই, সাহিত্য এবং সাময়িকী তার যে বাজার সেটি আছে, সেটি আমরা মূলধারা কখনোই অস্বীকার করি, যতই বাস্তবতা অস্বীকার করা যাবে না। এখনো মাসিক মদিনা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত পত্রিকাগুলির নাম, সেটি সংসদে একাধিকবার জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সুতরাং মাসিক মদিনা যদি সবচেয়ে বেশি বিক্রিত পত্রিকা হয়, কাশেম বিন আবু বকরের ফুটন্ত গোলাপ কিংবা বোরখা পরা সেই মেয়েটি, সেটিও বাংলাদেশের বেস্ট সেলার বইয়ের অন্যতম। সেখানে হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন কিংবা সাম্প্রতিক সময়ের অন্যতম যেসব জনপ্রিয় লেখক, তাদের বই আমরা পড়ি, আমরা পড়ে বড় হয়েছি। কিন্তু এই বড় হওয়ার বাইরেও যে আরো একটি জগৎ আছে, সেই জগৎটি নিয়েই বর্তমান আলোচনা হচ্ছে। এবং এই আলোচনা একদিক দিয়ে ভালো, যে না, সম্প্রতি হেফাজতের সাথে বাংলাদেশ সরকারের বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা এবং সরকারের দল আওয়ামী লীগের যে সংশ্লিষ্টতা, সেটি নিয়ে আলাপ হচ্ছে। সেই আলোচনার প্রেক্ষিতে তিনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এই জনগোষ্ঠীকে আমাদের মূলধারায় নিতে হবে। তো এই মূলধারায় নেওয়ার জন্য নানান রকম প্রচেষ্টা শুরু হয়েছে। এই যে কাশেম বিন আবু বকরকে নিয়ে আলোচনা, সেটিও এই ধারায় নিয়ে আসার একটি পদক্ষেপ বলেই মনে হচ্ছে। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।